নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে একটা বিশেষ ব্যাপারে আমি আজকে কয়েকটা কথা আপনাদের বলবো। এই বিষয়টা সম্পর্কে এটাও নাগরিকত্বের এই প্রশ্নের সাথেই কোনো না কোনো ভাবে জড়িত। এই বিশেষ বিষয়টা হচ্ছে একটা আইন এবং এই আইনটার ব্যাখ্যা আমি ইতিমধ্যে দুই তিনজনের কাছে শুনেছি যারা বিশিষ্ট মানুষ। আমার সঙ্গে একটা ওই যে ভার্চুয়াল আলোচনা হয়, টেলিফোনের মাধ্যমে যে আলোচনা হয়, তাতে একজন রায়গঞ্জের একজন অধ্যাপক ছিলেন, তিনি এই বিষয়টা তুলেছিলেন। আমার ধারণা তিনি, এবং আমি সেটা ওই আলোচনার সময়তেও বলেছিলাম, যে তিনি ভুলভাবে তুলেছিলেন, বেঠিক কথা বলেছিলেন। আবার মধ্যখানে আরো দুই তিনটে জায়গায় শুনেছি। লাস্ট শুনলাম এমন একজনের কাছ থেকে যেটা অত্যন্ত অস্বাভাবিক। তিনি হচ্ছেন সুজাত ভদ্র। আপনারা জানেন সুজাত ভদ্র মানবাধিকার আন্দোলনের এখন পশ্চিমবঙ্গে যারা আছেন তার মধ্যে তাকেই সবাই সব থেকে বেশি চেনেন। অনেকদিন থেকে এগুলো করেন, অধ্যাপক মানুষ, আইন কানুন বোঝেন। তিনিও এইটা নিয়ে দু চারটে কথা বলেছেন, যেগুলো আমার মনে হয়েছে একটা ভিডিওতে আমি শুনেছি, এবং ভিডিওটা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনের, মনে হয় প্রেস ক্লাবের প্রেস কনফারেন্সে। তো যে কারণে এই সুজাত বাবুর কথা শুনে বিষয়টা নিয়ে দুটো কথা বলার প্রয়োজন বলে আমার মনে হলো। এই বিষয়টা হচ্ছে আইএমডিটি বলে একটা আইন ছিল। আইএমডিটি পুরো নামটা হচ্ছে ইল্লিগাল মাইগ্রান্টস ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনাল। ইল্লিগাল মাইগ্রান্টস ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনাল অ্যাক্ট 1983, 1983 সালে এই আইনটা তৈরি হয়। 1983 সাল মানে আপনারা হিসেব করুন তখন কারা ক্ষমতায় কেন্দ্রের? নিশ্চিতভাবে কংগ্রেস, এবং মনে হয় ওই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, আমি যতদূর হিসেব করে আমার মনে হচ্ছে, আপনারা একটু হিসাব করে দেখবেন। তো সেই সময় আইনটা তৈরি হয়। এইটা আসামে ওই বাঙালি খেলাও আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইটা হয়। সেই সময়ে ওখানকার রাজ্যপাল এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি সংগঠন তারা দাবি করছিল যে বাংলাদেশিরা এত পরিমাণে আসামে ঢুকছে, একেবারে গিজ করছে, যার জন্য অসমিয়াদের অস্তিত্ব বিপন্ন। এবং এটা নিয়ে অনেক রক্তক্ষয়ী আন্দোলনও তারা শুরু করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এই আইনটা তৈরি হয়েছিল, বিষয়টাকে আসামে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজনে। তা এই আইনে অনেকে কথাটা বলছে এই কারণে যে অনেকে কংগ্রেসকে দায়ী করেন, বিজেপিকে হাইলাইট করেন যে তারা উদ্বাস্তুদের পক্ষে, কংগ্রেস বিপক্ষে। এরকম একটা বড় গ্রুপ এখন তৈরি হয়েছে। আবার অনেকে বিজেপিরও বিরোধিতা করেন, আবার কংগ্রেসেরও বিরোধিতা করতে গিয়ে এই সব কথা বলেন। আমিও তো একটা সময় পর্যন্ত বলতে পারেন রাহুল গান্ধীর এই জমানার আগ পর্যন্ত আমিও ওই রকমই ভাবতাম, কারণ আমারও একটু প্রভাব, ওই সব বামপন্থীদের প্রভাব আমার উপরে ছিল, বিচার বিবেচনা না করে বলতাম। তা আমি কংগ্রেসকে সার্টিফিকেট দেওয়ার পক্ষে এখনো নই, দিও না, কিন্তু তবুও বলছি রাহুল গান্ধীর সময়ে কংগ্রেস গত 4-5 বছরে এটা একটা পরিবর্তন। এবং বিশেষ করে কংগ্রেসকে পক্ষে কিছু কথা বলি, তার কারণ হচ্ছে বিজেপিকে বিরোধিতা করতে গেলে এখন কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। এটাও একটা বড় প্রশ্ন।
ফলে আমার মতো আগের মতো আমি যেমন আগে ভাবতাম সেই অংশও কিন্তু কংগ্রেসকেই হবে, তার ভালো কিছু থাকলেও সেগুলো না বলে খারাপটুকু সামনে তুলে ধরা। আর বিজেপি পন্থীরা তো আছেন। তা আমি এই আইনটা নিয়েও একটু আপনাদের বলবো যে কংগ্রেস এবং বিজেপি তাদের ভূমিকাটা একটু বোঝার চেষ্টা করুন। আইএমডিটিতে এই যে আইনটা যখন করে তখন বলেছিল যে বিদেশি যদি কারোর বিরুদ্ধে বিদেশি বলে যদি অভিযোগ করতে হয় যে ও বিদেশি, তাহলে অভিযোগ করে যিনি অভিযোগ করবেন তাকে প্রমাণ করতে হবে যে যার বিরুদ্ধে অভিযোগ করেছে সে বিদেশি। তাহলে বিদেশি বলে দিলাম, আর তাকে এবারে পুলিশ হয়রানি শুরু করলো, সরকার সেটাকে তাকে বিদেশি বলে প্রতিপন্ন করবে, এইসব নয়। যিনি অভিযোগ করবেন বিদেশি প্রতিপন্ন করার, তার বিরুদ্ধে কাগজপত্র দেওয়া, সাক্ষী সাবুত যা দেওয়ার অভিযোগকারীকে দিতে হবে, তা না হলে হবে না। এইটা আইএমডিটিতে বলেছিল। তা এই যে আইএমডিটি এই যেটা বলেছিল, এইটা উদ্বাস্তু মানুষের পক্ষে হলো না বিপক্ষে হলো? নিশ্চিতভাবেই এটা উদ্বাস্তু মানুষের পক্ষে, তাই না? তাহলে এই আইনটা বহাল থাকলে উদ্বাস্তুদের সুবিধা হতো। এবং কিরকম সুবিধা হচ্ছিল, বাস্তবত এর জন্য আর আসামে কাউকেই বিদেশি বলে শনাক্ত করা আর সম্ভব হচ্ছিল না, পারছিল না। এতখানি প্রোটেকশন উদ্বাস্তুরা পেয়ে গেছিলেন। এর বিরুদ্ধে এবার এই আইনটার বিরুদ্ধে একটা মামলা হয়। মামলাটা কে করে? মামলাটা সর্বানন্দ সোনোয়াল বলে একজন করেছিলেন। যে সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী, যে সর্বানন্দ সোনোয়াল বিজেপির কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। মানে বুঝতে পারছেন? তাহলে এই আইএমডিটি উদ্বাস্তুদের যে সেফগার্ড, তাদের যে মানে কি বলবো, সেফগার্ডের বাংলা নিরাপত্তা, এইটা এই আইন দিয়েছিল। সেই নিরাপত্তাটা তুলে নেওয়ার জন্য, তুলে নিয়ে উদ্বাস্তুদের বিপদে ফেলবার জন্য সর্বানন্দ সোনোয়াল, যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়েছেন, তিনি এই আইনটা বাতিল করার মামলা করেন। মামলা করে উদ্বাস্তুদের সর্বনাশ করার চেষ্টা করেন এবং সফল হন। সুপ্রিম কোর্ট রায় দেয় যে আইএমডিটি বাতিল করে দিয়েছিল। এবং এটা বাতিল করেছিল কত সালে? 2005 সালে সুপ্রিম কোর্ট এই আইএমডিটি আইন বাতিল করে দেয়। এবং তারপর থেকে উদ্বাস্তু যারা আসামের, তাদের কপালে গুগু ডাকে, তারা বিপদের মধ্যে পড়ে গেছেন। এই যা শেষ পর্যন্ত এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই জায়গাতেও একটু কংগ্রেস, আর আমি কংগ্রেসকে দোহার তুলসী পাতা বলছি না, কিন্তু কংগ্রেস আর বিজেপির মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য আমি এই কথাগুলো বলছি। আমি আইএমডিটির আরো দুই একটা ইম্পর্টেন্ট ধারার কথা আমি বলে দিই। ইম্পর্টেন্ট মানে যেটা উদ্বাস্তুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা বলি। এই আইএমডিটিতে বলেছিল যে যদি কারোর বিরুদ্ধে বিদেশি বলে অভিযোগ করতে হয়, তাহলে যে অভিযোগ করবে সে যেখানে বসবাস করে তার 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো মানুষ বা যে মানুষ বসবাস করেন তার কারোর বিরুদ্ধে তিনি অভিযোগ করতে পারবেন। ওই 10 মাইল দূরের একটা লোক, 7 কিলোমিটার দূরের একটা লোক, তার বিরুদ্ধে আমি এখানে বসে অভিযোগ করে দেবো, এটা হবে না। মানে ধরে নিচ্ছে যে 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একজনের পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব যে সে বিদেশি কিনা। তাহলে করে দিল 3 কিলোমিটার ব্যাসার্ধের বাইরে কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না। এইটা উদ্বাস্তুদের পক্ষে ছিল, ওরা বিপক্ষে ছিল।
পক্ষে ছিল, এবং সেটা কিন্তু ওই কংগ্রেস আমলে 83-তে সম্ভবত ইন্দিরা গান্ধীর আমলেই কিন্তু এটা উদ্বাস্তুদের বাঁচানোর জন্য এটা এই আইনটা তৈরি হয়েছিল। আর একটা হচ্ছে যে অভিযোগ আপনি করবেন এক জায়গায় বসে 10 জনকে নিয়ে, হ্যাঁ, 50টা 100টা 200টা অভিযোগ করে দিলাম, অভিযোগ আমি করে দিলাম, এবার তুমি কোর্টে দৌড়াদৌড়ি করে বলো, যেটা এখন হচ্ছে। এখন যেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না যে আসামের মানুষ সর্বশান্ত হয়ে গেছে, ও কারণে মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছে, আর তাদের কোর্ট কাছারি করতে করতে তারা সর্বশান্ত হয়ে গেছে। এইটা কিন্তু ওই আইএমডিটি যতদিন ছিল ততদিন সম্ভব ছিল না। কেন? কারণ তখন কারোর বিরুদ্ধে অভিযোগ করতে গেলে এফিডেভিট করে, হলফনামা দিয়ে আপনাকে অভিযোগ করতে হবে। মিথ্যা অভিযোগ করলে সমস্যায় পড়ে যাওয়ার কারণ এফিডেভিট দিতে হচ্ছে। আর এফিডেভিট আর অভিযোগ করতে গেলে যতগুলো অভিযোগ করবেন প্রত্যেকটা অভিযোগের জন্য 10 টাকা করে ফি জমা দিতে হবে। তখন 10 টাকা তার একটা মূল্য ছিল, যে 10 টাকা দিয়ে এমনি এমনি করে দিলাম, এটা হবে না, 10 টাকা ফিও জমা দিতে হবে। এটাও করেছিল। তা কংগ্রেস এটা উদ্বাস্তুদের পক্ষে করেছিল না বিপক্ষে করেছিল? বিজেপি এইটা তুলে দেওয়ার জন্য মামলা করলো, আন্দোলন করলো, এটা ঠিক করেছিল না বেঠিক করেছিল? এসব দিয়ে তো বোঝা যায় কোন পার্টি বিজেপিদের পক্ষে, কোন পার্টি বিজেপিদের পক্ষে নয়, বিরুদ্ধে। এটা তো খানিকটা বোঝা যায়। আরো একটা ক্লজ ছিল যে একটা লোক কিন্তু সর্বাধিক 10টা অভিযোগ করতে পারবে। 10টার বেশি অভিযোগ একটা মানুষ কিন্তু করতে পারবে না। এক জায়গায় বসে 100 জনের বিরুদ্ধে অভিযোগ করে দিলাম, এটা করা যাবে না। তাহলে এইগুলো ইন্দিরা গান্ধীর আমলে, কংগ্রেস আমলে আইএমডিটি তৈরি করে এভাবে আসামের উদ্বাস্তুদের বাঁচানোর চেষ্টা হয়েছিল। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আমি এই কথাটা বলছি অনেকটা অনুমানের উপর নির্ভর করে, কিছুটা যুক্তির উপর ভিত্তি করে। এইটা আপনারা, আমি বলছি ইনফরমেশনটা, আপনারা একটু ভাববেন। আমি বলছি মানে 10 জনকে আপনি বলে বেড়াবেন যেটা স্বতঃসিদ্ধ কথা, এরকম নয়। সেটা হলো যে ওই যে 87 সালের 1 জুলাই ওই যে নাগরিকত্ব আইনের যে কাট অফ ডেট, এই কাট অফ ডেটটা কিন্তু হয় 1985 বা 86 সালের অ্যামেন্ডমেন্টে, মানে রাজীব গান্ধীর সময়ে, অর্থাৎ কংগ্রেস আমলে। এইটা কিন্তু কংগ্রেসের ইতিহাসে একটা বড় কালো দাগ। এইটা অন্যরা না বলতে পারে, এটা আমি কিন্তু বহু ক্ষেত্রে বলেছি, এটা একটা বড় কালো দাগ। কিন্তু আমি আবার এটাও ভেবেছি যে কংগ্রেসের যা উদ্বাস্তু সম্পর্কে মনোভাব, মানে এই যেটুকু যা পুনর্বাসন হয়েছে, সে দণ্ডকারণ্যে পাঠাক, আন্দামানে পাঠাক, নৈনিতালে পাঠাক, যেখানেই পাঠাক, যাদের পাঠিয়েছে তা নিয়ে অনেক আপত্তি ছিল, কিন্তু যারা গেছে তারা কিন্তু খুব খারাপ নেই। বরং পশ্চিমবঙ্গে উদ্বাস্তুরা যা আছে তার থেকে কিন্তু অনেক ভালো আছে। আমি এর প্রত্যেকটা জায়গাতে আমি গেছি, একাধিকবার গেছি, তো সেই অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, তবুও এটা তো সেই সময় বাঙালিরা চাননি যে তাদের বাইরে পাঠাক। তো এই যেটুকু যা হয়েছিল সেটা নিয়ে অনেক অভিযোগ আমাদের আছে। পূর্ব পাকিস্তানের লোক, পশ্চিম পাকিস্তানের লোকের মধ্যে বৈষম্য ইত্যাদি ইত্যাদি, এগুলো কংগ্রেস গভর্নমেন্ট, নেহেরু গভর্নমেন্ট করেছিল, এইটাতে কোনো ভুল নেই। তার যাই ঐতিহাসিক প্রেক্ষাপট থাকুক, মানে ঐতিহাসিক প্রেক্ষাপট তো একটা ঠিক, যে পশ্চিম পাকিস্তানে যে দাঙ্গা হাঙ্গামা এবং যত মানুষ মারা গেছিলেন, যত সম্পত্তি হানি হয়েছিল, তার 1% কিন্তু এই পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে হয়নি। এসব ব্যাপারটা ছিল, তা সত্ত্বেও এটা নিশ্চিত যে বাঙালিদের প্রতি অবিচার হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই যে কংগ্রেসের যে অতীত ভূমিকা, যেটুকু যা হয়েছে আটখাসড়া হলেও, সেটা কিন্তু কংগ্রেস আমলেই হয়েছে, এটাতে তো কোনো ভুল নেই। তারপরে আর সব বাগাড়ম্বর ছাড়া, বাতেলা ছাড়া আর যত পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু প্র্যাকটিক্যালি কিচ্ছু করেনি। আর বিজেপি তো সর্বনাশই করছে।
এসব হয়েছে। তা আমি সেই জায়গা থেকে বলছি সবাই একটু ভাববেন, এই যে এইটা কি করে করলো, যে নাগরিকত্ব আইনে ছিল জন্মসূত্রে নাগরিকত্ব, এই দেশে জন্মগ্রহণ করলেই নাগরিক, সেইটাকে পাল্টে কংগ্রেসের অন্তত ওই 87 সালের 1 জুলাইয়ের একটা সীমারেখা করার কথা ছিল না, কিন্তু হয়েছে, করেছে। এইটা হচ্ছে বাস্তব। এইটা নিয়ে আমি অনেক ভেবেছি। আমি কেউ এটা ভাববেন না আমি কংগ্রেসকে আড়াল করার জন্য এটা বলছি, আমি কথাটা বলছি, আপনারা বিষয়টা নিজের নিজের জায়গা থেকে যুক্তি দিয়ে ভাববেন। আমার যেটা মনে হয়েছিল এই 85-86 সালে এই সংশোধনীটা হয়, দেখুন এই সময়ই কিন্তু আসাম চুক্তি হয়। আসাম চুক্তিতে কি হয়েছিল? আসাম চুক্তিতে বলেছিল 71-এর পরে যারা আসামে যাবেন তারা কিন্তু নাগরিকত্ব পাবেন না, তাই তো? 71-এর আগে আসামে গেলে তারা নাগরিকত্ব পাবেন না, এই চুক্তিটা হলো। এবং তার থেকে আইনও হলো 6A, কারণ 19 হচ্ছে 6B আর এটা হয়েছিল 6A। তো সেই জায়গাতে আসামে এরপর থেকে কেউ গেলে নাগরিকত্ব পাবে না, অথচ যদি জন্মসূত্রে নাগরিকত্বটা থাকে যে জন্মালেই নাগরিক, তাহলে 71-এর পরেও যারা ওখানে থেকে গেছে নাগরিক বিহীন ভাবে, তাদের কিন্তু ছেলেমেয়েরা আসামের নাগরিক হয়ে যায়, তাদের ছেলেমেয়েরা বাই বার্থ আসামের নাগরিক হয়ে যায়, যেটা অসমিয়ারা বা আসামে যারা মুভমেন্ট করছিলেন, জাতীয়তাবাদী মুভমেন্ট যারা করছিলেন, তারা হয়তো এটা চাননি। তাদের হয়তো একটা দাবি ছিল, হয়তো বলছি কিন্তু আমি, যে জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রেও একটা বার রাখতে হবে, যাতে যারা অসমে অনুপ্রবেশকারী আছেন, আসবেন, থাকবেন, তাদের ছেলেমেয়েরা নাগরিকত্ব না পায়। যে কারণে এই ক্লজটা এসেছিল বলে আমার ধারণা। সেক্ষেত্রে কি হয়েছে, একজন হলে কি হয়, একজন অসমে বসবাস করে, সে অসমের বাইরে পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় যদি বিয়ে করেন, যাতে তারা তাদের ছেলেমেয়েরা যাতে পান, যার জন্য একজন করেছিল। এইটা সীমাবদ্ধ রাখার কথা ছিল, যে এইটা শুধুমাত্র আসামের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন IMDTটার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু সেইটা হয়নি, সেটা সারা ভারতের ক্ষেত্রে হয়ে গেছে। এই যে সারা ভারতের ক্ষেত্রে হয়ে যাওয়া, আমি এই সাথে অন্য আরেকটা বলি, অন্য একটা ঘটনার কথা বলি। এই যে 2003 সালের নাগরিকত্ব আইন, এই নাগরিকত্ব আইনে 18ই ডিসেম্বর 2003 সালে, যেদিন লালকৃষ্ণ আদবানি 2003 সালে নাগরিকত্ব আইন রাজ্যসভাতে প্রথম মুভ করে, ওখানে মুভ করলে এর বিরুদ্ধে দুজন কথা বলেছিলেন। একজন হচ্ছে বিরোধী দলের নেতা, মানে কংগ্রেসের বিরোধী দলের নেতা তখন মনমোহন সিং রাজ্যসভাতে, উনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে, তখন 71 সালের পরে উনি বাংলাদেশ শব্দ ব্যবহার করেছেন, বাংলাদেশ থেকে যে সংখ্যালঘুরা আসছে তাদের নাগরিকত্বের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখা দরকার, এটা বলেছিলেন। আর শঙ্কর রায়চৌধুরী বলেছিলেন, শঙ্কর রায়চৌধুরী এখান থেকে নির্দল সদস্য হিসেবে গিয়েছিলেন, সে নির্দল সদস্য হয়ে যাওয়ার ক্ষেত্রে সিপিএম এরও ভূমিকা ছিল, বামফ্রন্টেরও ভূমিকা ছিল, মানে তারা পাঠিয়েছিলেন। সে বলেছিলেন যে একটা ক্লজ রাখুন, এবং এই ডিবেট শেষে আদবানি বলেছিলেন যে দুজন বিরোধী দলের নেতা এবং শঙ্কর রায়চৌধুরী যেটা বললেন তারা যথার্থ কথা বলেছেন, উদ্বাস্তুদের জন্য এই সুযোগ দেওয়া দরকার, এবং তারাই উদ্বাস্তু যারা ধর্মীয় অত্যাচারের কারণে বা তারা আশঙ্কায় দেশ ত্যাগ করে এসেছেন, সেক্ষেত্রে সংখ্যালঘুরা এটা পেতে পারে। যারা অর্থনৈতিক কারণে ইত্যাদি দেশে, তাদের পাওয়ার কথা না, কিন্তু বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা তার আশঙ্কায় এসেছেন, আদবানি বলছেন, এই কারণে তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা রাখা দরকার। ফলে মনমোহন সিং বিরোধী দলের নেতা এবং শঙ্কর রায়চৌধুরী যেটা বললেন সেটা আমি নোট করে নিলাম এবং মেনে নিলাম। কোথায় বলেছিলেন? পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের ওই ডিবেটের জবাবে।
ইংরেজিটা বলেছিলেন, সো আই টেক নোট হোয়াট হ্যাভ বিন সেড অ্যান্ড আই এন্ডোর্স ইট। আমার কাছে ডকুমেন্টটাই আছে, অরিজিনাল ডকুমেন্ট আমি পার্লামেন্ট থেকে তুলেছিলাম আমাদের এমপিদের দিয়ে, 2-3 জন এমপিকে দিয়ে এটা তুলেছিলাম। কিন্তু দেখুন, যখন আইনটা পাশ হয়ে বেরোলো তখন কিন্তু এইটা রইল না, মানে আদবানি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেইটা কিন্তু আইনের মধ্যে ছিল না। এইগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদের কারসাজি হতে পারে, ভুলও হতে পারে, যেটা ওই 1987 1 জুলাইয়ের ক্ষেত্রেও যেমন আমার মনে হয় ওটা কংগ্রেসের ইন্টেনশন ছিল না, এইভাবে হয়েছে ব্যুরোক্র্যাটদের চালাকি, শয়তানি বা কংগ্রেসের ইগনোরেন্স, পরে না দেখা, ঠিক মতো তদারকি না করা। বিজেপির ক্ষেত্রেও আদবানির ক্ষেত্রেও আমার ধারণা তাই হয়েছিল, আমার ধারণা। এবং সেই কারণে আবার Ka-19 আনতে হয়েছে। কিন্তু Ka-19 যখন আনলো তখন কিন্তু আদবানি যা বলেছিলেন সেটা রইল না, সেখানে এক গাদা মোদি এক গাদা শর্ত ঢুকিয়ে দিল। এবং এইটা হচ্ছে মোদির গ্যারান্টি, ওই যে শান্তনু বলছেন না, মোদির শয়তানি, বা ওই যে কি অমিত শাহের শয়তানি, যেটা আদবানি বলেছিলেন সেটাই যদি হু করে দিতে বলতেন যে 14 পর্যন্ত যারা এসেছেন তারাই নাগরিক, যেমন কংগ্রেস করেছিল 71 পর্যন্ত যারা এসেছেন দরখাস্ত করতে হবে না, তারাই ভারতের নাগরিক। কটা কাগজ দেখালে, ওই যে কাগজগুলো সুপ্রিম কোর্ট 12-14টা কাগজ বলেছে, সেইভাবে যদি এরাও বলতো, এই যে 20টা কাগজের কথা বলেছে এখন Ka-19 রুলছে, যে তুমি 14 আগে এসেছো কিনা সেইটা দেখালে ভারতের নাগরিক আবেদন করতে হতো না, এটা বলে দিতে পারতো। হয়তো আদবানি থাকলে এটা হতো, অটল বিহারী বাজপেয়ী থাকলে হয়তো এটা হতো, কিন্তু মোদির আমলে এটা, অমিত শাহের আমলে এটা হলো না। ফলে এই জায়গাগুলো বুঝতে হবে, এই ইন্টেনশন গুলো এইসব পলিটিক্যাল পার্টির। এই যেমন এই কথাগুলো যেমন আছে, সেই সাথে সাথে মানে এই যে মানে এই ক্রোনোলজিটা একটু বোঝা, যে কংগ্রেস কিছু আইন কানুন করেছে নানান রকম চাপের মধ্যে পড়ে, অসময়ে ইত্যাদি ইত্যাদি, আর বিজেপিও কিন্তু আজকে তাদের উদ্ধারকর্তা হয়ে যে কাজগুলো করছেন, এই জিনিসটা একটু বোঝাবার জন্য আমি এই আইএমডিটির ইতিহাসটা আপনাদের সামনে আনলাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।